আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছো। তো দেখো আজকে আমাদের লেকচার নাম্বার 9। আমরা লেকচার 6 আর লেকচার 8 এই দুইটাতে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে কিন্তু আমরা জানছি, মোটামুটি অনেকখানেই জানছি। তো তারপরের কিছু অংশ আছে যেগুলো আমরা আজকের ক্লাসে দেখব। তো দেখাই যে কোয়ান্টাম সংখ্যা আগের লেকচারে আমরা দেখাইছি, কোয়ান্টাম সংখ্যার যে তাৎপর্য, আবিষ্কারকের নাম, এগুলো আমরা দেখাইছি। তো তিনটা নীতি আছে, গুরুত্বপূর্ণ তিনটা নীতি যা ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে কি খুবই কাজে লাগে। তো এই তিনটা নীতি, একটা হলো আফবাউ নীতি, একটা হলো হুন্ডের নীতি, আর একটা হলো কি পাউলির বর্জন নীতি। তো এই তিনটা নীতি আমরা এখন দেখব, চলো। কি দেখো আফবাউ নীতি কী বলছে, আমি যদি পড়ে শোনাই। পরমাণুর অরবিটালে ইলেকট্রন প্রবেশের ক্ষেত্রে প্রথমে নিম্ন শক্তির অরবিটাল এবং তারপর উচ্চ শক্তির অরবিটাল প্রবেশ করবে। আচ্ছা, তার মানে অরবিটালের শক্তি বের করা যায়। তো অরবিটালের শক্তি বের করা যায়, একটা সূত্র আছে, অরবিটালের শক্তি n+l, ঠিক আছে, n+l। তাহলে এটাতে তুমি বের করবা। তার মানে এখানে দেখো তুমি 3Dর তুমি যদি শক্তি বের করতে চাও, 3Dর ক্ষেত্রে n আগে যেটা থাকে ওটা কিন্তু n, প্রধান কোয়ান্টাম সংখ্যা n, আমরা এর আগে দেখাইলাম প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে সামনে যেটা থাকবে ওটা হলো শক্তি স্তর বা প্রধান কোয়ান্টাম সংখ্যা। তার মানে 3Dর ক্ষেত্রে n এর মান 3, আর ডি এর ক্ষেত্রে ডি এর মান কত, এল এর মান আমরা তো দেখাইছি SPDF 0 1 2 3, ডি এর ক্ষেত্রে মান 2, ফলে 3Dর মান কত, 3 + 2 মানে 5, 3Dর শক্তি 5, 3Dর শক্তি 5। 4s এর শক্তি কত, 4 + s এর জন্য এল এর মান 0, 4 + 0 মানে কত 4। তাহলে এই কী বলছে, শক্তি যার কম সেখানে আগে ইলেকট্রন যাবে, ফলে 4 ইলেকট্রন আগে যাবে না 5 ইলেকট্রন যাবে, 4। ফলে 3Dতে আগে ইলেকট্রন যাবে না, আগে যাবে কি 4s ইলেকট্রন, ঠিক আছে। আমরা তো আমাদের ইলেকট্রন বিন্যাসে দেখাচ্ছি যে প্রথম কক্ষপথে আগে ইলেকট্রন, এটা হলো প্রথম কক্ষপথ, এটা হলো দ্বিতীয় কক্ষপথ বা দ্বিতীয় শক্তি 2s2p। 3 নম্বর শক্তি স্তরে থাকে 3s 3p 3d। 4 নম্বর শক্তি স্তরে থাকে কে, 4s 4p 4d। তার মানে তো এইটাই হওয়ার কথা যে প্রথম ইলেকট্রন দুইটা প্রথম কক্ষপথে যাবে, তারপর ইলেকট্রনগুলো দ্বিতীয় কক্ষপথে যাবে, তারপর ইলেকট্রনগুলো তৃতীয় কক্ষপথে 3টা উপশক্তি স্তরে যাবে, তারপর ইলেকট্রন চতুর্থ শক্তি স্তরের 4টা উপশক্তি স্তরে যাবে। কিন্তু না, মাঝে মধ্যে তারা কিছু কিছু উপশক্তি স্তর ব্রেক করে পরের শক্তি স্তরের উপশক্তি স্তরে যায়। কারণ কি, ওই যে শক্তির পার্থক্য। তাহলে ইলেকট্রন নর্মালি প্রথমে এখানে গেল, দুইটা ইলেকট্রন, ঠিক আছে, ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে। তারপর ইলেকট্রন এখানে যাবে, এখানে যাবে, তারপর এখানে যাবে, এইখানে যাবে, এরপরে 3Dতে আর যাবে না, পরের ইলেকট্রনগুলো এই যে 4sে যাবে, ঠিক আছে। তো এইটা তুমি যদি প্রত্যেকটা এই যে গোল গোল দিছি, প্রথম শক্তি স্তরে 1s থাকে, দ্বিতীয় শক্তি স্তরে 2s 2p, 3 নম্বর শক্তি স্তরে 3s 3p 3d, 4 নম্বর শক্তি স্তরে SPDF, 4টাই থাকে। এই পর্যন্ত নর্মাল নিয়ম, বাকিগুলো তোমাদের লাগবে না। তো এই 4টার ক্ষেত্রে তোমরা যদি প্রত্যেকটা শক্তি বের করো, দেখবে যে ইলেকট্রন প্রথম সব থেকে শক্তি কম এইটার, কারণ প্রথম ইলেকট্রন যাবে এখানে, ঠিক আছে। তারপরে ইলেকট্রন যাবে 2s, কারণ তারপর থেকে শক্তি আর বেশি। তারপরে যাবে 2pর পর যাবে 3s, ঠিক আছে। তার মানে এরকম, হ্যাঁ, 3s পর যাবে 3pতে, 3pর পর কিন্তু আর 3Dতে যাবে না, তখন 4sে যাবে, ঠিক আছে, কারণ শক্তি 4sের কম। তার মানে 3pর পর 4sে গেল, 4sের পর কিন্তু আবার ওই 3Dতে যাবে, ঠিক আছে, সে ব্যাক করবে 3Dতে যাবে। তারপর এই যে 4sের পর 4pতে যাবে, 4pর পর কিন্তু আর 4Dতে যাবে না, 4pর পর সে 5sে যাবে, কারণ 4Dর শক্তি কত, 4 + 2 6, আর 5sের শক্তি কত, 5 + 0 মানে 5, এর শক্তি কম না। তার মানে 4pর পর ইলেকট্রন যাবে 5sে, ঠিক আছে। তো 5sের পর যাবে কত, 4Dতে, তারপর যাবে 4pতে, তারপর যাবে 6sে, 6sের পরে যাবে 4fে, ঠিক আছে। তো এই যে এরকম এগুলো একটা মেনটেন, তোমাদের বইয়ে দেখবে এরকম একটা জিনিস আছে। তো তোমাদের এই প্রতিটা জিনিসই তোমাদের কিন্তু এই ছকটা এইভাবে মনে রাখা লাগবে না। তোমরা জাস্ট তোমাদের ইলেকট্রন বিন্যাস নর্মালি মনে করো 30 পর্যন্ত যাদের পারমাণবিক সংখ্যা তাদের লাগে। তো তাদের ক্ষেত্রে তোমাদের শুধু এই যে 3pর পর তুমি 3Dতে যাবা না, 4sে যাবা, ঠিক আছে, 4sের পর 3Dতে যাবা, তারপর 4pতে যাবা, তারপর 4Dতে যাবা। এই 4D পর্যন্ত তুমি যদি জানো, তাহলে তোমার ওই ইলেকট্রন বিন্যাস সবগুলো হয়ে যাবে, তোমার এগুলা জানাই লাগতেছে না, ঠিক আছে। তার মানে তোমার যদি দুইটা অরবিটার সামনে দিয়ে দেয়, বলে যে ইলেকট্রন কই প্রবেশ করবে, তখন তুমি কী লিখবে, জাস্ট যে n+l, এই সূত্র দিয়ে তুমি বের করতে পারবা। এইগুলা দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে ইলেকট্রন প্রথমে এখানে যাবে, তারপর এখানে, তারপর এইখানে, তারপর এখানে, তারপর এখানে, তারপর এইখানে, এইখানে, তারপর যাবে এখানে, তারপর এখানে, এরকম করে, ঠিক আছে। এখন তোমার অনেক জিনিস একটা বলে যে কোনটি সম্ভব, 2D কি সম্ভব না 3s কি সম্ভব, এটা তুমি এমনি বুঝবা। তোমার বলছি যে প্রথম কক্ষপথ, প্রথম শক্তি স্তরে কি SPDF, যেহেতু প্রথম শক্তি স্তরে 1s, 2 নম্বর শক্তি স্তরে 2টা থাকবে, মানে একটা s একটা p, 2s 2p, তাই না। 3 নম্বর শক্তি স্তরে কি 3টা থাকবে, মানে SPD, যেহেতু শক্তি স্তর 3 মানে কি 3s
3p 3d। এই যে দেখো 2 নাম্বার শক্তি স্তরে sp দুইটা থাকবে, d তো থাকার সম্ভাবনা নাই। তো তোমার বলে নিচের কোনটি অসম্ভব? 2s 2p 2d 3d কোনটি অসম্ভব? 3d তো সম্ভব, যেহেতু 3 আসছে মানে 3টা আসবে sp d, ঠিক আছে? যেহেতু 2 আসছে মানে 2টা আসবে sp, তো 2 এর পরে শুধু sp আসবে, d কখনোই আসবে না, ঠিক আছে? যদি 4 থাকে তার মানে 4টা উপশক্তি স্তর আসবে spdf। তো এখানে যেহেতু 2 মানে কি 2টা উপশক্তি স্তর আসবে, মানে শুধু s আর p, d তো আসার সম্ভাবনা নাই, ফলে এটা অসম্ভব। বুঝছো? এমসিকিউ আসে। তাহলে আব্বাউনিতে আমরা দেখলাম ইলেকট্রন এখানে যাবে। এবার একটা দেখো, এবার আমি তোমরা যদি দেখো যে 5s আর হলো 4d, এই দুইটার তুমি শক্তি বের করো। 4s এর শক্তি কত? আচ্ছা এটা না, সরি, 4p আর 5s, এই দুইটা শক্তি বের করো। দেখো 4p এর শক্তি কত? 4 প্লাস p এর জন্য কত? p এর জন্য l এর মান কত? sp মানে 1 মানে 5, ঠিক আছে? এটার শক্তি n প্লাস l দিয়ে বের করলে 5 হয়। তো 5s এর শক্তিও n প্লাস s দিয়ে যদি করো 5 প্লাস 0 মানে 5 হয়। তাহলে শক্তি তো দুইটারই সেম। ইলেকট্রন কার আগে যাবে? 4p না 5s? এখানে কি দেখাইছি? এখানে দেখাইছি যে 4pতে যাবে তারপর 5s যাবে, ঠিক আছে? তাহলে শক্তি দুইটার তো সেম, তাও 4pতে আগে ইলেকট্রন যাইতেছে কেন? এটার কারণ দেখো, শক্তি যদি সেম হয়, শক্তি সমান হলে n এর মান যার কম ইলেকট্রন যাবে সেখানে, কম ইলেকট্রন সেখানে যাবে, ঠিক আছে? তাহলে এখানে 4p যেহেতু 4 সামনেরটা হলো n, 4 যেহেতু 5-এর থেকে ছোট, তাই ইলেকট্রন যাবে 4 এখানে, ঠিক আছে? সেখানে যাবে। তো আশা করি আব্বাউ নীতি নিয়ে কোনো সমস্যা নেই। এবার আসো হুন্ডে নীতি। হুন্ডে নীতি কী বলছে দেখো, একই শক্তিসম্পন্ন অরবিটালে ইলেকট্রনগুলো এমনভাবে অবস্থান করবে যেন তারা সর্বাধিক অবস্থায় অযুগ্ন বা বিজোড় অবস্থায় থাকতে পারে এবং অযুগ্ন ইলেকট্রনগুলোর দিক একইমুখী। তো এটা তোমরা যারা পড়বা প্রথমে তাদের একটু কঠিন লাগতে পারে। দেখো অরবিটাল মানে ওই যে sp-df, তো আমরা জানি d, এই যে d, আমরা জানি d ইলেকট্রন থাকতে পারে কয়টা? 10টা। তোমাদের আগে বলছি d ইলেকট্রন থাকতে পারে 10টা, কারণ d অরবিটাল 5টা, তাই না? d অরবিটাল 5টা কেমনে জানলা? 12 + 1। d এর ক্ষেত্রে l এর মান কত? 2, মানে 2 × 4 + 5, ফলে d অরবিটাল থেকে 5টা। আর আমরা জানি একটা অরবিটালে ইলেকট্রন থাকে কয়টা? 2টা, ফলে 5টা অরবিটালে 10টা, ফলে এখানে 10টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে তারা সর্বাধিক অযুগ্ন অবস্থায় থাকে, ঠিক আছে? তার মানে এই 10টা ইলেকট্রন যখন এখানে প্রবেশ করবে, প্রথমে এই যে 10টা ইলেকট্রন প্রবেশ করতেছে, প্রথমে 1 নাম্বার এটা, 2, 3, 4, 5, ঠিক আছে? তার মানে সর্বাধিক 10-এর মধ্যে 5টা তো সর্বোচ্চ, তাই না? তো এই সর্বোচ্চ এরা কি এই যে এইভাবে থাকবে, একই দিক বরাবর থাকবে, ঠিক আছে? পরেরগুলো দেখো, এই যে পরের 6, 7, 8, 9, 10, ঠিক আছে? তার মানে প্রথমে ওরা একই দিক বরাবর একইমুখী হবে, সর্বোচ্চ যতগুলো ঘর থাকবে প্রত্যেকটাই একদিক অবস্থায় থাকবে, বাকি একদিক অবস্থায় থাকবে বাকিগুলো। তোমার যদি আমি দেখাই, দেখো যে আয়রনের ক্ষেত্রে কত হয়? 3d 26 মানে 6, ঠিক আছে? তাহলে আয়রনের 3d 6 যেহেতু হয়, তার মানে d অরবিটালে আমার 6টা ইলেকট্রন দেওয়া লাগবে। এই যে এখন আমার এখানে 6টা ইলেকট্রন দেওয়া লাগবে, তাই তো? তাহলে এখন দেখো তো তারা ওই যে একই কথা, ফাঁকা কাজে ক্লাসে একটা করে প্রবেশ করতে 1, 2, 3, 4, 5। তাহলে দেখছো তারা সর্বাধিক অবস্থায় 6টার মধ্যে 5টাই একই দিক বরাবর থাকলো, ঠিক আছে? এইটা বলছে যে সর্বাধিক, ঠিক আছে? 6টার মধ্যে 5টা একই দিক বরাবর থাকলো, যতগুলো ঘর ফাঁকা থাকবে তারা একই দিক বরাবর থাকবে, বাকিগুলো উল্টা দিক হয়ে থাকবে, এই যে 6, ঠিক আছে? তার মানে 6টা ইলেকট্রন যদি থাকে 5টা একই দিক থাকতেছে, যদি 8টা ইলেকট্রন থাকে 5টা তাও একই দিকে থাকতেছে, ঠিক আছে? যদি 4টা ইলেকট্রন থাকে 4টাই একই দিকে থাকতেছে, তো উল্টা দিকে থাকবে খুব কম, ঠিক আছে? সর্বাধিকগুলো একই দিকে থাকবে। তাহলে প্রথমে যারা প্রবেশ করে সর্বাধিক একই দিকে, বাকিগুলো যখন ঘর সবগুলো পূরণ হবে বাকিগুলো তারপর কি উল্টা দিকে প্রবেশ করতে থাকবে। তো হুন্ড এইটাই বলছে, ঠিক আছে? আর এই যে দেখো করার বাকিগুলো কি এই যে অযুগ্ন মানে বীজের অবস্থায়, দেখো এরা একটা করেই থাকলো, এই কিন্তু 2টা হয়েছে, কিন্তু একটা করেই থাকলো, তো 6টা ইলেকট্রন তোমরা তো অনেকেই চাইলে এইভাবে দিতে পারতা, 6টা না, এই যে এরকম, তাই না? 3টা জোড়া করে দিলাম 6, অনেকে তো চাইলে এরকম, কিন্তু এরকম হবে না। সে বলছে না, তারা সর্বাধিক অবস্থায় একদিকে প্রথমে প্রবেশ করবে, দেন অবশিষ্টগুলো উল্টা দিক বরাবর প্রবেশ করতে থাকবে, ঠিক আছে? এইভাবে। তো এটা হলো নিয়ম, ঠিক আছে? তো আরেকটা কথা বলছে সে, যে অর্ধপূর্ণ বা সম্পূর্ণ অরবিটাল ইলেকট্রন বিন্যাস হলো অধিক স্থায়ী। যেমন দেখো 3d যদি 10 থাকে সেটা অধিক স্থায়ী হবে, ঠিক আছে? বা 3d যদি 5 থাকে,
ডিতে তো 10টা ইলেকট্রন থাকতে পারে, যদি 10টা ইলেকট্রনই থাকে ওই ইলেকট্রন বিন্যাসটা অধিক স্থায়ী। তো যে মৌলের ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকবে, ডি অরবিটাল যদি সবার লাস্টে থাকে 10টা ইলেকট্রন থাকবে, সে কিন্তু একটা কি স্থায়ী স্থিতিশীল একটা মৌল, ঠিক আছে, সেই ইলেকট্রন বিন্যাসটা স্থিতিশীল। আবার ডিএ যদি 5টা থাকে, যেহেতু ওটা অর্ধপূর্ণ, সে বলছে সম্পূর্ণ বা অর্ধপূর্ণ, সম্পূর্ণ বা অর্ধপূর্ণ বলছে, তো ডিএ যদি 5টা থাকে সেটাও কি অধিক স্থিতিশীল। তাহলে 3D5 এইটা অধিক স্থিতিশীল। যেমন কোনো একটা মৌলে তুমি দেখলা, তুমি যদি কপার ইলেকট্রন বিন্যাস করো দেখবা যে কি 3D9 4s2, মানে তুমি তো 4s আগে ইলেকট্রন দিবা, 2টা ইলেকট্রন 4s দিবা, তারপর বাকিগুলো তো 3Dতে যাবে। আমরা তো আব্বাও নীতি অনুযায়ী সেইটাই দেখলাম, ইলেকট্রন আগে 4s যাবে, তো আগে তুমি 4s ভরাইছো, এরপরে বাকি সব ইলেকট্রনগুলো 3Dর শক্তি যেহেতু সব থেকে বেশি, তো বাকি ইলেকট্রনগুলো এখানে যাবে। দেখো 3D9 দিছি, তো ইলেকট্রন বিন্যাসটা কিন্তু অধিক স্থিতিশীল না। তো এই জন্য তখন আর কী করবে জানো, যে এখান থেকে একটা ইলেকট্রন এইখানে যাবে, 3D10 হবে প্লাস 4s1 হবে। তো এইটা কি এইটাই হয়, এইটা হলো হুন্ডের নীতি অনুযায়ী হয়, ঠিক আছে। কারণ কি, কারণ সে অধিক স্থিতিশীল হতে চায়। দেখো জাস্ট একটা ইলেকট্রন যদি এখানে চলে যায় তাহলে কিন্তু পূর্ণ হয়ে যায়, পূর্ণ হওয়া মানে অধিক স্থিতিশীল। তো প্রত্যেকটা মৌলের তো এইটাই টেন্ডেন্সি যে তারা অধিক স্থিতিশীল হবে, তাই না, তারা স্টেবিলিটি চায়। তো এর এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে আসে, ঠিক আছে। তেমনি অনেকের দেখবা যে 4s2 আছে, তো সেই ক্ষেত্রে কি 4s থেকে একটা ইলেকট্রন কি 3D5 গঠন করে, প্লাস এখান থেকে একটা ইলেকট্রন 4s1, ঠিক আছে। তো এইটা হলো অর্ধপূর্ণ হইল, তো এইটার থেকে এইটা অধিক স্থিতিশীল, ঠিক আছে। তেমনি এইটার থেকেও এইটা অধিক স্থিতিশীল। তো যাদের ক্ষেত্রে এইটা থাকে বা এইটা থাকে, তারা সাথে সাথে ওই একটা ইলেকট্রন এখানে দিয়ে এইটা তৈরি করে, এইটা তৈরি করে দেখবা যে কপার ইলেকট্রন বিন্যাস ব্যতিক্রম, আর এই যে এটা, ঠিক আছে, কপার, আর এটা হলো ক্রোমিয়াম। এই ক্রোমিয়ামের ক্ষেত্রেও এরকম হয়, এরা হলো অধিক স্থিতিশীলতার জন্য এরা নর্মাল নিয়ম ব্রেক করে 4s থেকে ইলেকট্রন আবার নিয়ে যায়। তো এদের লাস্ট ইলেকট্রনটা কই যাবে, লাস্ট ইলেকট্রন নর্মাল কারণে লাস্ট মানে কি সবার বাইরের শক্তি স্তরে যাওয়ার কথা, মানে 4s সবার বাইরে থাকে, সবার বাইরে 4s থাকে, মানে 4s 2টা ইলেকট্রন ছিল, তার মানে সবার বাইরে থাকার কথা, কিন্তু সবার লাস্ট ইলেকট্রনটা আবার কি 3Dতে ঢুকে যায়। তো এই জন্যই বলে যে কপারের সর্বশেষ ইলেকট্রনটি 4s সবার বাইরের কক্ষপথে না যায় 3Dতে যায় কেন, কারণ কি ওই যে স্থিতিশীলতা অর্জনের জন্য, হুন্ডের নীতির জন্য, ঠিক আছে। সবার বাইরে থেকে আর আবার ভিতরে ঢুকে যায়, 3Dতে ঢুকে যায় এইটা। তো আব্বাও নীতি গেল, হুন্ডের নীতি গেল, এবার আসো যে পাউলের বর্জন নীতি। তো কিছুই না, তুমি তো এখন যে কোনো মৌলের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারো। তো তুমি জাস্ট একটা পরমাণুর 20টা বা 18টা, যেমন ক্যালসিয়ামের ক্ষেত্রে 20টা ইলেকট্রন আছে, আর্গনের ক্ষেত্রে 18টা ইলেকট্রন আছে। তুমি যদি ওই 18টা বা 20টা প্রত্যেকটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করো, দেখবে যে 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হয় না। মানে 2টা ইলেকট্রনের জন্য, যেমন ক্যালসিয়ামের তো 20টা ইলেকট্রন, ক্যালসিয়ামের হয়তো 18 নাম্বার ইলেকট্রন আর 19 নাম্বার ইলেকট্রন, এই 2টা ইলেকট্রনের জন্য তুমি 4টা কোয়ান্টাম সংখ্যা বের করলা, কারণ কোয়ান্টাম সংখ্যা আছেই তো 4টা। তো তুমি 18 নাম্বার একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবা, আবার 19 নাম্বার যে ইলেকট্রন আছে ওর জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে পারবা, কারণ তারা কই আছে ওইটা জানার জন্য তোমার 4টা কোয়ান্টাম সংখ্যা বের করা লাগতে পারে। তো এই 18 নাম্বার ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা আর 19 নাম্বার ইলেকট্রনের 4টা কোয়ান্টাম সংখ্যা দেখবা যে ম্যাচ করবে না। তুমি দেখবা যে সর্বোচ্চ 3টা কোয়ান্টাম সংখ্যা একই আছে, বাট 4 নাম্বার কোয়ান্টাম সংখ্যাটা আলাদা, ঠিক আছে। যেমন দেখো এই যে এইটা একটা বাক্স, সাপোজ এটা 4 মনে করো px, ঠিক আছে, 4px, তো এখানে তো 2টা ইলেকট্রন থাকবে, এটা 4px তো হইতেই পারে, কারণ আমরা জানি পি এর মধ্যে আবার ভাগ আছে xyz, তো এটা 4px একটা বাক্স 2টা ইলেকট্রন আছে। তাহলে এই 2টা ইলেকট্রনের জন্য তুমি 4টা কোয়ান্টাম সংখ্যা তোমার যদি বের করতে বলো, দেখো 4px, তাই না, এই বাক্স, আর সাথে আরও 2টা বাক্স আছে, এটা মনে করো 4pz, এটা 4py, কিন্তু তোমার এই 2টা ইলেকট্রনের জন্য বের করতে বলছে। তাহলে তুমি এই 2টা ইলেকট্রনের জন্য দেখো 2টা ইলেকট্রন কিন্তু 4px এর মধ্যে আছে, তার মানে আগে সামনে যেটা থাকে ওটা তো n এর মান, তার মানে n এর মান কত 4, প্রধান কোয়ান্টাম সংখ্যা 4, দেন তারপর আসে এল সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেহেতু এটা একটা পি এর জন্য সহকারী কোয়ান্টাম সংখ্যা পি এর মান কত 1, তাই না, তাহলে এল এর মান 1, ঠিক আছে। দেখো পিএক্স সমান কিন্তু তোমাদের 0 পড়াইছিলাম, যখন আমরা চৌম্বক কোয়ান্টাম সংখ্যা বের করি তখন পিএক্স এর জন্য 0 বের করছিলাম, ঠিক আছে, ওইটা দেখ। তো এখানে যেহেতু পিএক্স বলছে ফলে এটা কি 0 হবে, পিএক্স যেহেতু বলছে, তো এইটার জন্য এম এর মান কি 0, ঠিক আছে। তাহলে দেখো এই 2টা ইলেকট্রনের জন্যই, 2টা ইলেকট্রন এই বাক্সে আছে, এই 2টা ইলেকট্রনের জন্য কিন্তু এন এর মান 4, এল এর মান 1, কারণ 2টাই পি এক্সের মধ্যে আছে, 2টা পি এর মধ্যে আছে, আবার পি এক্সের মধ্যে 2টা আছে, মানে এম এর মানও কি সেম, ফলে এই 2টা ইলেকট্রনের জন্য 3টা কোয়ান্টাম সংখ্যাই সেম। কিন্তু এবার আসো এস বের করে,
তো এই যে উপরের দিকে এস আমরা জানি কি প্লাস হাফ, আর নিচের দিকে যেটা ওইটার জন্য কি মাইনাস হাফ। ফলে এই তিনটা কোয়ান্টাম সংখ্যা দুইটা ইলেকট্রনের জন্য সমান হইলেও 4 নাম্বার কোয়ান্টাম সংখ্যা কিন্তু দুইটা ইলেকট্রনের জন্য আলাদা হইতেছে, তাই না? যেটা উপরের দিকে ওই কোয়ান্টাম সংখ্যা যেটা ওইটার জন্য এস এর মান প্লাস হাফ হইতেছে, আর এটার জন্য মাইনাস হাফ হইতেছে। ফলে একটা পরমাণুর দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হয় না। তোমরা এটা সন্দেহ হলে তোমরা যে কোনোটা বের করতে পারবা, ঠিক আছে? যে কোনো বের করতে পারবা। অ্যান্ড তুমি বলতে পারো যে এরকম করলাম, ঠিক আছে? তাহলে এরকম হয়তো 3টা ইলেকট্রন আছে, এটা হলো 4px, 4py, এটা হলো 4pz। তো আমি এই ইলেকট্রন আর এই ইলেকট্রনের জন্য বের করি, তাহলে তো সমান হবে, কারণ এইটাও প্লাস হাফ এইটাও প্লাস হাফ। তো এইটাও প্লাস হাফ এইটাও প্লাস হাফ, কিন্তু এটা তো 4px আর এটা তো 4py, তাহলে 4px 4py। তো এদের জন্য এন এর মানও সেম হবে, কারণ 4। এল এর মান কী হবে? এল এর মানও সেম হবে, কারণ দুইটাই পি এর আন্ডারে আছে 1। কিন্তু এই ক্ষেত্রে এম এর মানটা তো আলাদা, কারণ পি এক্সের জন্য এল এর মান এম এর মান 0, আর পি ওয়াই এর জন্য কি +1, তাই না? সেই ক্ষেত্রে দেখবে যে এস এর মান সমান হইলেও জাস্ট এম এর মানটা আলাদা হয়ে যেতেছে, কারণ কি একটা হলো পি এক্স একটা হলো পি ওয়াই। বুঝছো? এরকম তুমি যদি এক্সপেরিমেন্ট করো সবগুলো দেখবে যে এরকম আলাদা হয়ে যেতেছে। তাই সে এইটাই বলছে যে কোনো পরমাণুতে দুইটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান হতে পারে না। হ্যাঁ, তো এবার তো তার মানে আমরা কোয়ান্টাম সংখ্যা দেখলাম, আমরা 3টা নীতি দেখলাম। তাহলে এখন কিন্তু আমরা যে কোনো মৌলের যদি আমি পারমাণবিক সংখ্যা জানি, তাহলে কিন্তু তার ইলেকট্রন বিন্যাসটা আমি পারবো, ঠিক আছে? তাহলে চলো আমরা কয়েকটা মৌল এখানে দিছি, এই ইলেকট্রন বিন্যাসগুলো আমরা দেখি। যেমন প্রথমে আমি দিছি ম্যাঙ্গানিজ, ঠিক আছে? ম্যাঙ্গানিজের এখন ইলেকট্রন বিন্যাস তোমাদের করা লাগবে। তাহলে দেখো ম্যাঙ্গানিজের পারমাণবিক সংখ্যা 5। তাহলে আমরা নর্মালি জানি যে এই যে প্রথম কক্ষপথ, দ্বিতীয় কক্ষপথ, তৃতীয় কক্ষপথ, চতুর্থ কক্ষপথ, তাই না? প্রথম কক্ষপথের ধারণ ক্ষমতা 2টা ইলেকট্রন, দ্বিতীয় কক্ষপথে ধারণ ক্ষমতা কি 8টা ইলেকট্রন, 3 নাম্বার কক্ষপথে 18টা, 4 নাম্বার এরকম যেগুলো আছে মানে 2n² 17, 32টা 4 নাম্বার, তাই না? এই সূত্র অনুযায়ী আমরা জানি। তাহলে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন থাকে, প্রথম কক্ষপথে থাকবে শুধু এস, তাই না? প্রথম কক্ষপথে শুধু এস। 2 নাম্বার কক্ষপথ যেটা আছে তার উপশক্তি স্তর কী থাকবে? এস আর পি। কক্ষপথ 2, ফলে উপশক্তি স্তর 2টা এস আর পি, ঠিক আছে? তার মানে এই 2 নাম্বার কক্ষপথে যে 8টা ইলেকট্রন থাকবে, এই 8টা ইলেকট্রনের মধ্যে 2টা থাকবে এসে আর 6টা থাকবে পিএ, ঠিক আছে? এগুলো আমরা আগে বলছি। তো 3 নাম্বার শক্তি স্তর যেটা, তাহলে শক্তি স্তর 3, তার উপশক্তি স্তরের সংখ্যাও 3, তার মানে উপশক্তি স্তরে থাকবে কি 3টা এসপিডি, ঠিক আছে? তো 3 নাম্বার শক্তি স্তরে আমরা জানি 18টা ইলেকট্রন থাকে, যার মধ্যে 2টা থাকবে এসে, 6টা থাকবে পিএ আর 10টা থাকবে ডিএ, ঠিক আছে? তারপর 4 নাম্বার শক্তি স্তর, তাহলে শক্তি স্তর 4, তার মানে তার উপশক্তি স্তরে কে থাকবে? এস থাকবে, পি থাকবে, ডি থাকবে, এফ থাকবে, তাই না? 4s 4p 4d 4f। 3 নাম্বার শক্তি স্তরে 3s 3p 3d, 2 নাম্বার শক্তি স্তরে 2s 2p, 1 নাম্বার শক্তি স্তরে 1s, তাই না? এগুলো আমরা জানি। তো 4 নাম্বার শক্তি স্তরে আমরা জানি কি এই সূত্র অনুযায়ী 4 দুগুণ 16, 16 দুগুণ 32, 32টা ইলেকট্রন থাকবে। তাহলে 32টা ইলেকট্রন কয়টা? 2টা থাকবে এসে, 6টা পিএ, ডিএ থাকে 10টা, এফে থাকে 14টা, তাই না? এসে থাকে কয়টা? 2টা, পিএ থাকে 6টা, ডিএ থাকে কয়টা? ডিএ থাকে 10টা, আর এফে থাকে কয়টা? 14টা। তাহলে এগুলো প্রত্যেকটা যে উপশক্তি স্তর আছে এদের কিন্তু আবার অরবিটাল থাকে, তাই না? এস উপশক্তি স্তর যেটা তার কিন্তু অরবিটাল একটা, আমরা জানি একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে, যেহেতু এসে 2টা ইলেকট্রনই থাকতে পারে, ফলে 2টা ইলেকট্রনের জন্য একটা অরবিটাল হইলেই হয়। তারপর পি দেখো, পি ইলেকট্রন থাকে কিন্তু 6টা, তাই না? পি এ মোট ইলেকট্রন থাকে 6টা, ফলে তার অরবিটাল কয়টা হবে? অবশ্যই তার অর্ধেক, কারণ একটা অরবিটালে 2টা ইলেকট্রন থাকে। ফলে পি এ কয়টা? পি এ থাকবে 3টা অরবিটাল। সেভাবে ডিএ 5টা অরবিটাল, এফে কয়টা? এফে 7টা অরবিটাল। অরবিটাল নির্ণয় সূত্র কি? 12 + 1, যেখানে এলটা কি? এস এর জন্য এল এর মান 0, পি এর জন্য এল এর মান 1, ডি এর জন্য 2, এফ এর জন্য 3। এগুলো আমরা আগে পড়াইছি। তো এগুলো সবগুলো তুমি এখন জানো। তুমি যদি এখন জানো তাহলে তুমি ইলেকট্রন বিন্যাস যে কোনো সহজেই পারবা। আমি তোমার যদি প্রথমে একটা সহজ মৌল দিই, যেমন আমি যদি তোমার প্রথমে ফসফরাস দিই, ঠিক আছে? ফসফরাসের কিন্তু পারমাণবিক সংখ্যা 15, মানে তার ইলেকট্রন সংখ্যা 15। তাহলে তার ইলেকট্রন বিন্যাস তুমি করবা। তার মানে ইলেকট্রন প্রথম কক্ষপথে ফিল আপ হওয়ার পর দ্বিতীয় কক্ষপথে ফিল আপ হওয়ার পর তৃতীয় কক্ষপথে, তাই না? তার মানে প্রথম কক্ষপথে 2টা যাবে, তারপরে যাবে 8টা, তারপরে যাবে কয়টা? তারপরে 3 নম্বর কক্ষপথে 18টা, এভাবেও কিন্তু আরও ফিল আপ হইতে থাকবে। তাহলে আমি প্রথম কক্ষপথে মানে কি 1s, তাই না? প্রথমটা হলো 1s, 1sে কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা, ফলে 1s2, ঠিক আছে? প্রথম কক্ষপথ গেল। এরপর তো 2 নম্বর কক্ষপথে আসবে। 2 নম্বর কক্ষপথে কিন্তু এস থাকে আর পি থাকে, তার মানে 2s আর 2p। তার মানে আমি 2s দিলাম,
2p দিলাম, ঠিক আছে। তাহলে এসে থাকতে পারে 2টা, পি এ থাকতে পারে 6টা, তাই না? তাহলে 1s2, তারপর যাবে কি প্রথম কক্ষপথ শেষ, তারপর 2 নাম্বার কক্ষপথ 2s2 2p6, 2 নাম্বার কক্ষপথও শেষ। তাহলে আমি 2 নাম্বার কক্ষপথ শেষ করলাম, একই সাথে আমার ইলেকট্রন কিন্তু গুনতে হবে যে কয়টা ইলেকট্রন গেল। দেখো 2 আর 2 4 আর 6 10, তার মানে আমার 10টা ইলেকট্রন শেষ। আর কয়টা? 5টা ইলেকট্রন। তাহলে এরপরে 3 নাম্বার কক্ষপথে যাবে 5টা ইলেকট্রন। তাহলে 3 নাম্বার কক্ষপথে কে থাকবে? sp_d 3টা, মানে 3s 3p 3d, তাই না? তাহলে আমি 3s-এ 2টা ইলেকট্রন দিয়ে দিলাম, তাহলে 12টা চলে গেলো। আর থাকে কয়টা? 3টা। তাহলে 3টা এর পরে যা আছে সেখানে যাবে, মানে কি 3p 3, ঠিক আছে? সহজ না? এটা সহজ। তো এরপরে আমি যদি ক্লোরিন দেখাই তোমারে, ক্লোরিন কত? 17, ঠিক আছে, বুঝছো? ক্লোরিন কিন্তু 17, তার মানে ওই 1s2, তারপর 2 নাম্বার কক্ষপথে 2s2 2p6, তারপর 3 নাম্বার কক্ষপথ যখন যাবে 3s2 পর্যন্ত কয়টা গেল দেখো, 2 পর্যন্ত কিন্তু 10টা চলে গেছে, কারণ প্রথম কক্ষপথে 2, দ্বিতীয় কক্ষপথে 8, তার মানে 2 যখন শেষ তার মানে 10টা শেষ। 3s2 দিল, মানে 12টা গেল। তাহলে আর কয়টা থেকে? 5টা, তার মানে 5টা। পিতে থাকতে পারে 6টা, কিন্তু আমার হাতে ইলেকট্রন আছে 5টা, তার মানে 5টা ইলেকট্রনিক হয়ে যাবে 3pতে, ঠিক আছে? ইজি। এবার আসো ম্যাঙ্গানিজ। এবার তোমার এখন দেখবা যে তোমার তখন ওই যে আব্বাও নীতি, ওই নীতিগুলো কিন্তু এখন কাজে লাগবে। দেখো ম্যাঙ্গানিজের কিন্তু 25, তাইলে এই যে দেখো 3p 3s2 পর্যন্ত কিন্তু ছিল কয়টা? 12টা। 3p6 পর্যন্ত কিন্তু 18টা চলে যায়, ঠিক আছে? তাহলে এই যে দেখো, তার মানে এখানে আমি যদি দেই 1s2 2s2 2p6, ঠিক আছে? 2 নাম্বার কক্ষপথ গেল, মানে 10টা ইলেকট্রন গেল। 3s2 3p6, ঠিক আছে? 3s2 3p6 কয়টা গেল? 18টা ইলেকট্রন চলে গেল, তাই না? এখন 3dও তো আছে, তাই না? কিন্তু তোমরা তো একটা জানতা যে 3dতে ইলেকট্রন পরে যায়, 4s-এ আগে যায়। কারণ কি? এই যে 4s-এর শক্তি কম, তাই না? 4s-এর ক্ষেত্রে আমরা জানি অরবিটাল শক্তি বের করে কেমনে? n+l, তাই না? শক্তি আগের ক্লাসে আমরা দেখাইছি n+l। তাইলে এখানে 4s-এর ক্ষেত্রে n+l যদি করো, 4s-এর ক্ষেত্রে n কত? 4, আর s কত? কী কয়? আর l কত? এসের জন্য l-এর মান কিন্তু 0, এই যে 0 না? তার মানে কি 4 + 0 মানে কি 4, তাই না? 4s-এর শক্তি 4। 3dর শক্তি কত? 3dর ক্ষেত্রে n-এর মান, n মানে আগে প্রধান কোয়ান্টাম সংখ্যা 3 প্লাস l-এর মান কত? d এর জন্য l-এর মান 2, তাই না? ফলে কত? 5। তাহলে দেখো 3dর শক্তি বেশি, 4s-এর শক্তি কম। তাহলে এই আব্বাও নীতি কী বলছে? যার শক্তি কম ইলেকট্রন সেই অরবিটাল আগে পূরণ করবে। তাহলে 4s-এর শক্তি যেহেতু কম, তার মানে ইলেকট্রন আগে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তো জানি 3s2 3p6 এরপর 3d আসার কথা, তাই না? কারণ 3 নাম্বার কক্ষপথে ডিও আছে, 3s 3p 3d আছে, কিন্তু 3dতে ইলেকট্রন আগে যাবে না। আগে যাবে কি? 4 নাম্বার শক্তি স্তরের 4s-এ আগে যাবে, ঠিক আছে? তার মানে 4s2, ঠিক আছে? 4s2, তাহলে কয়টা গেল দেখো, 18টা আর 2 20টা চলে গেল না? এখন 4s-এর পরে এখানে আবার ইলেকট্রন কই যাবে? ওই যে 3dতে, ঠিক আছে? তার মানে ধারাবাহিক নিয়মই ছিল, কিন্তু এই যে 3dটা বাদ পড়ে গেল। 3dর পর কি আসতো? 3 নাম্বার কক্ষপথে থাকে sp_d, তার মানে এসেও গেছে, পিও গেছে, ঠিক আছে? ডিএ যদি যাইতো, ডিএ যাওয়ার পর কোথায় যাইতো? অবশ্যই আবার 4s-এ যাইতো, কারণ 4 নাম্বার কক্ষপথে sp_df থাকে, তো 4s-এ যাইতো। কিন্তু 4s-এর শক্তি নর্মালি কম হওয়ার কারণে জাস্ট ওই 3dটা একটু পরে চলে যায় আর 4s-টা আগে চলে আসে, ঠিক আছে? কিন্তু তার আগ পর্যন্ত ধারাবাহিকতা থাকে। তাহলে 4s2 গেল, মানে কয়টা? 20টা ইলেকট্রন চলে গেছে। তাহলে এখন আবার কই যাবে? 3dতে যায় কয়টা? 5টা থাকে না? ডিতে তো 10টা থাকতে পারে, ফলে এখানে 5, ঠিক আছে? বুঝছো? তো এই যে এটা গেল। এবার আসো ক্রোমিয়াম। দেখো ক্রোমিয়ামের কয়টা? ক্রোমিয়ামের কিন্তু 24টা। তাহলে 1s2 2s2 2p6, ঠিক আছে? তারপর 3s-তে যাবে 3s2 3p6, 3pর পর কই যায়? 4s-এ 4s2। এই 4s2 পর্যন্ত 3pর পরে 4s আসে। এই 4s2 পর্যন্ত সবসময় 20টা ইলেকট্রন যায়, এটা তোমরা মনে রাখবা, ঠিক আছে? 4s পর্যন্ত সবসময় 20টা ইলেকট্রন যায়, কারণ এরপরে তোমাদের কিন্তু অনেক ফাস্ট অনেক কিছু করা লাগবে। তো তখন তোমার এগুলা বের করার সময় নেই, মানে যেখানে ইলেকট্রন বিন্যাস বের করতে বলবে সেখানে তো এগুলা করবাই, কিন্তু কোনো জায়গাতে ইলেকট্রন বিন্যাস চায় না, তোমার চাই সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে। তো সেই ক্ষেত্রে তোমার এই আগে এতগুলা করার দরকার নাই, তখন তুমি ডিরেক্ট এরকম করে মানে মনে মনে 4s পর্যন্ত করার পর করবা যে 20টা ইলেকট্রন আছে, তারপরে যদি আয়রন থাকে মানে 6টা ইলেকট্রন, তাহলে 4s-এর পর 3d6, ঠিক আছে? যদি ম্যাঙ্গানিজ থাকে তার মানে কি 3d5, ঠিক আছে? যেমন
কোবাল্ট যদি থাকে, কোবাল্টের কিন্তু 27, তাই না? 4s পর্যন্ত তুমি তো জানো 20টা চলে যায়, 4s পর্যন্ত 20টা, তার মানে 4sের পর 3dতে থাকবে, 3dতে কয়টা? 7টা থাকবে, ঠিক আছে? 20-এর পর যেই কয়টা ইলেকট্রন থাকে ওরাই কিন্তু 3d অরবিটালে থাকে। এটা একটা ট্রিক্স মনে রাখা লাগবে। নিকেল যদি বলে তাহলে নিকেলে কয়টা? নিকেল কিন্তু 28, ফলে 20-এর পর 8টা ইলেকট্রন কই? 3dতে যাবে, বুঝছো? এটা হলো তোমার ওই যে ফার্স্ট ক্যালকুলেশন এমসিকিউ করার ক্ষেত্রে ওইটা। তাহলে 4s2 গেল, মানে 20টা ইলেকট্রন গেল, এখন 24টা, তাই না? তার মানে এখানে কি 3d4, তাই তো? এবার দেখো, তুমি এই যে 4sটা আগে দিলা, 3d পরে দিলা, তুমি কার নীতি ফলো করলা? তুমি আব্বাউ নীতি ফলো করলা। কিন্তু এরপর আব্বাউ নীতির পর আমরা পড়ছি কি? হুন্ডের নীতি। এবার হুন্ড চলে আসবে। এখন হুন্ড তোমার বলছিল না যে কোনো একটা অরবিটাল sp,df এই যে এগুলো আছে, এরা যদি পূর্ণ অবস্থায় থাকে বা অর্ধপূর্ণ অবস্থায় থাকে ইলেকট্রন দিয়ে, তাহলে তারা অধিক স্থিতিশীল হয়, ঠিক আছে? মানে কি দেখো, এই যে ডি অরবিটালে কয়টা? 10টা থাকতে পারে, তারা ডি অরবিটালে 10টা থাকতে পারে, তো এটা কিন্তু অধিক স্থিতিশীল, ঠিক আছে? এই অরবিটালটা অধিক স্থিতিশীল হয়ে গেল। তো কোনো মডেলের ক্ষেত্রে এই ডি অরবিটাল অধিক স্থিতিশীল হয়ে গেল। তাহলে তুমি যদি এই যে কপারের ইলেকট্রন বিন্যাস করো, দেখবা যে এই যে 4s তো আগে হিসেবে 4s2 আর 3d9 হয়, ঠিক আছে? 4s দুইটা ইলেকট্রন তো আগে চলে যায়, এরপরে 9টা ইলেকট্রন থাকে, কারণ কপার 29 আমি বলছিলাম। 20-এর পর যেই কটা ওরা কিন্তু ডিতে আসে, 3dতে আসে, তাহলে 3dতে 9টা আসবে। তাহলে দেখো, তো এই যে 9টা ইলেকট্রন, তো এই 9টা এই তো মানে আরেকটা ইলেকট্রন হইলে কিন্তু পূর্ণ হয়ে যাইতো, তাই না? 10টা হয়ে যেত, তাহলে আর কত সুবিধা হইতো, অনেক স্থিতিশীল হয়ে যেত। তাইলে স্থিতিশীল হওয়ার জন্য যেই যে আয়ন বা মৌলের জাস্ট একটা ইলেকট্রন দরকার, একটা ইলেকট্রন গ্রহণ করা বা ত্যাগ করা, তারা কিন্তু এটা খুব ইজিলি করতে পারে, ঠিক আছে? তাদের তুমি খুব অল্প শক্তি যদি দাও, তাহলেই দেখবে তারা ওই অবস্থাটা করে নিচ্ছে, ঠিক আছে? কারণ তারা ওটা চাই একটা ইলেকট্রন ত্যাগ করতে বা একটা ইলেকট্রন ছাড়তে, ঠিক আছে? যখন ইলেকট্রন অনলি একটার দরকার হবে তখন, ঠিক আছে? ওরা স্থিতিশীল অবস্থায় চায়, তো এর একটা ইলেকট্রন কিন্তু দরকার, তাহলে এই পুরাও হয়ে যাবে, ঠিক আছে? তো একটা ইলেকট্রন এই কিন্তু পাবে, এরা পাশে কি আছে? যে 4s আছে, তো এই 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে নেবে। এই জন্য এই অবস্থায় নর্মালি কপারের এই অবস্থা হওয়ার কথা ছিল, কিন্তু এই অবস্থাটা স্থিতিশীলতার জন্য হয় না। কি হয়? 4s1 এখান থেকে একটা ইলেকট্রন কই চলে যায়? এখানে 3d10, ঠিক আছে? এই অবস্থাটা হয়ে যায়, এটা কিন্তু স্থিতিশীল অবস্থা, ঠিক আছে? এটা স্থিতিশীল অবস্থা। তেমনি কোনো কারণে 4s2 হইল আর 3d4 হইল, ঠিক আছে? 3d4, তাহলে দেখো এই যে 4, আমি বলছি যে সম্পূর্ণ থাকা লাগবে বা অর্ধেক থাকা লাগবে, ঠিক আছে? অর্ধপূর্ণ মানে অর্ধেক। তাহলে ডিতে থাকতে পারে 10টা ইলেকট্রন, তো এর কিন্তু 4টা আছে, ঠিক আছে? তো এই তো এখন 10টা করতে পারবে না, কারণ 6টা এর লাগবে, তো 10টা তো এর পসিবল না। আমি বলছি একটা ইলেকট্রন যদি লাগে বা এরকম হইলে আর ওটা করবে। তাহলে দেখো, এই যদি একটা ইলেকট্রন নেয়, তাহলে কিন্তু এই অর্ধপূর্ণ হয়ে যাবে, তাই না? এর 10-এর অর্ধেক 5টা হয়ে যাবে। তাহলে এই কী করবে জানো? এই এর থেকে আবার একটা ইলেকট্রন নিবে, নিয়ে 4s1 হয়ে যাবে, এখানে একটা কমে যাবে, আর 3d5 হয়ে যাবে, ঠিক আছে? এই যে অর্ধপূর্ণ হইলো, মানে স্থিতিশীল হয়ে গেল, ঠিক আছে? এইটাই বলছে বিজ্ঞানী হুন্ড। এইটা আরও সবসময় করবে যদি কখনও সুযোগ থাকে। 4s আমার 2টা ইলেকট্রন আছেই, কিন্তু 3dতে আমার কয়টা আছে? 10টা, 9টা আছে বা 4টা আছে, তো তারা একটা তাড়াতাড়ি নিয়ে কি 5টা বা 10টা পূরণ করবে। তো এই দুইটা জিনিস, এই শুধু ক্রোমিয়াম আর কপার দেখা যায়, ঠিক আছে? কপারে দেখা যায়। এই যে ক্রোমিয়াম এই যে 3d4 হলো না, তাহলে এটা কী হয়ে যাবে? এই যে এখানে 1 হয়ে যাবে, আর 3d এখানে 5 হয়ে যাবে। কারণ সে কি, যদি একটা ইলেকট্রনের ঘাটতি থাকে বা বেশি থাকে, তাহলে তারা এই সুযোগটা কি নিয়ে নেয়। তাহলে 3d5 এটা হয়ে গেল, ঠিক আছে? এইটা হলো ইলেকট্রন বিন্যাস, তো এটা মনে রাখবা। ডি অরবিটালে কয়টা? এই যে ক্রোমিয়াম 24, আমি তো বলছি যে 20-এর পর যে কয়টা থাকে 3dতে থাকে, তাহলে 4টা, তোমরা ভুল করে 4টা দিও না, কারণ কি ওই যে 4টা যারা থাকে ওরা একটা আবার 4s থেকে নিয়ে নেয়। তাহলে ডিতে কয়টা থাকে? 5টা। তাহলে এবার আসে আয়রন, তো আয়রন ওই এরকম এই সেম পর্যন্ত যাবে, 4s পর্যন্ত যাবে, যাওয়ার পর কি 3d6, তাই না? 3d6 হয়ে যাবে। এরপর কপারের 29, তাহলে এই যে 4s পর্যন্ত যাবে, এরপর 3d কত? আচ্ছা 4s1 হবে এখানে, আর 3d10, তাই না? 4s1 3d10, 4s2 থাকলে 20টা হয়ে যেত, কিন্তু 4s1 মানে 19টা, আর 3d10 19 × 10 = 29, ঠিক আছে? তো এটা হলো ইলেকট্রন বিন্যাস। তার মানে জাস্ট ব্যতিক্রম নিয়মটা কি, যে প্রথম কক্ষপথে এস থাকে, শুধু প্রথম কক্ষপথে শুধু এস মানে 1s, দ্বিতীয় কক্ষপথে থাকে এস আর পি মানে 2s 2p, 3 নম্বর কক্ষপথে থাকে 3s 3p 3d, ঠিক আছে? শুধু ওই যে 3dটা একটু পরে যায়, 4sটা আগে আসে। 4 নম্বর কক্ষপথ পর্যন্ত তোমার যাওয়া লাগে না, কারণ তোমার নর্মালি পারমাণবিক সংখ্যা 30, যাদের পারমাণবিক সংখ্যা 30 তাদের মধ্যেই তোমার ইলেকট্রন বিন্যাস দেয়, ফলে তোমার 4s পর্যন্ত যাওয়া লাগে। নর্মালি 4s যাওয়া লাগে, কিন্তু 4f 4d ওই পর্যন্ত কিন্তু যাওয়া লাগে না, ঠিক আছে? তো তোমার এটা সুবিধা। তাহলে এটা গেল। এবার দেখো
এই যে মৌলগুলো তো অনেক সময় আয়ন হিসেবে থাকে বা এরা কিন্তু উত্তেজিত অবস্থায় থাকে, তাই না? তো আয়ন হিসেবে যখন থাকে, আয়ন মানে কি, সেই ইলেকট্রন ত্যাগ করছে, তাই না? আমি সাপোজ দেখাইতেছি যে কপার 2+, তাহলে কপারের ইলেকট্রন বিন্যাস কি দেখো, 1s², 2s², 2p6, ঠিক আছে, 3s², 3p6, 4s1, 3d10, তাই তো? এটা হলো এর ইলেকট্রন বিন্যাস। তাহলে আমি তোমার গঠন করলাম কপার প্লাস। কপার প্লাস মানে কি, সে একটা ইলেকট্রন দিয়ে দিছে, তার মানে এই ইলেকট্রনগুলো থেকে একটা ইলেকট্রন চলে যাবে। তাই এখন ইলেকট্রন কই চলে যাবে দেখো, এই যে ইলেকট্রন সেটা তুমি দেখছো, তুমি আগে ইলেকট্রন দিতেছো 4s1-এ, অ্যান্ড সবার লাস্টে ইলেকট্রন প্রবেশ করছে কিন্তু এই ডিতে, তাই না? সবার লাস্টে ইলেকট্রন প্রবেশ করছে 3dতে, মানে 4s-এ তো আগেই ইলেকট্রন প্রবেশ করছে, আর এই 3dতে ইলেকট্রন সবার লাস্টে প্রবেশ করছে। তাহলে তোমার অনেক সময় এমন আসে যে কপারের সবার লাস্ট ইলেকট্রনটা, যে নর্মালি 4s এখানে থাকার কথা কিন্তু এখানে আসে কেন? এখন দেখো, তোমার এইটা কিন্তু পরে আবার সাজায় লেখা লাগবে, ঠিক আছে? এই যে প্লাস মাইনাস হইতেছে, প্লাস হওয়ার কারণে যে ইলেকট্রনটা চলে যাবে, এইটা কিন্তু সবার বাইরের কক্ষপথ থেকে যাবে। এইখানে সবার বাইরের কক্ষপথ কি? 4s না? এই যে দেখো 4, কারণ এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ। তাহলে ইলেকট্রন যদি চলে যায় বা ইলেকট্রন যদি আসে, সেটা সবার বাইরের কক্ষপথেই আসবে। তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রন 4s-এ আগে প্রবেশ করলেও কিন্তু 4s কিন্তু সবার বাইরের কক্ষপথ, ঠিক আছে? ইলেকট্রনটা এইখান থেকেই যাবে। তাহলে যে কপার প্লাস আমি গঠন করছি, ফলে এখানে কী হবে, 1s², 2s², 2p6, 3s², 3p6, এরপর তুমি কী লিখবা, 3d10, 4s0, ঠিক আছে? কারণ ইলেকট্রন দেখো, তোমার যদি কোনো জায়গায় প্রশ্নে প্লাস দেয়, প্লাসের ইলেকট্রন বিন্যাস বের করতে বলে, তাহলে তুমি নর্মালি এইটা আগে করবা 4s, এর নিচে তোমার আবার সাজায় লেখা লাগবে, এই 4sটারে এই পাশে দেবা, 3d-রে এই পাশে দেবা, ঠিক আছে? তোমার এই সিকোয়েন্স 1 2 3 4 এই সিকোয়েন্স আগে মেনটেন করা লাগবে, তারপর বাইরের কক্ষপথ থেকে ইলেকট্রন পাঠানোই লাগবে, ঠিক আছে? তাহলে এই 3d যেহেতু আগে থাকবে, 4s বাইরে, কারণ 4s বাইরের কক্ষপথ, তো 4s-এর আমি বাইরে দিছি, তারপর ওইখান থেকে একটা ইলেকট্রন ত্যাগ করাই দিছি। 4s আগে 1 ছিল না, এখন 4s-এ 0, কারণ কি, ওই যে +1 একটা ইলেকট্রন ত্যাগ করছে, ঠিক আছে? তো এই জন্য প্লাস মাইনাস করার ক্ষেত্রে তুমি সবসময় আবার তোমার সাজায় লেখাইতে হবে, ঠিক আছে? তুমি ইলেকট্রন বিন্যাস করার সময় 3d-টারে পরে দিছো, 4s-টা আগে দিছো, ঠিক আছে? তুমি 1 2 3 4 এই সিকোয়েন্সটা বিনষ্ট করছো যখন তুমি ইলেকট্রন বিন্যাস করো, কিন্তু তুমি যখন ইলেকট্রন বের করে দিবা, তখন তোমাকে আবার ওই সিকোয়েন্সটা সুন্দর করে লিখতে হবে। 3 আগে লিখবা, 4s পরে লিখবা, তারপর সবার বাইরে থেকে ইলেকট্রন তুমি আস্তে আস্তে সরাবা। অ্যান্ড কপার যদি 2+ হইতো, কপার 2+, তার মানে এটা তো 1+, তার মানে আমার আরও একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে এখান থেকে। তাহলে আরেকটা ইলেকট্রন কই যাবে? 4s থেকে, তো 4s-এ তো আর ইলেকট্রন নাই, তাহলে এবার এর ভিতরে আস্তে আস্তে ভিতরে যাবে, তার মানে এখন 3d থেকে যাবে, ঠিক আছে? তাহলে এই পর্যন্ত আসবে, 3p6 পর্যন্ত আসবে, এরপর 3d9 হবে, ঠিক আছে? এরকম করে চলতেই থাকবে। এবার দেখো, আমি তোমার আয়রন দেখাই। Fe2+ যদি হয়, অ্যান্ড Fe দেখো মানে কি, 1s², 2s², 2p6, 3s², 3p6, 4s2, আচ্ছা 3d, আচ্ছা কপার 2+, না নর্মাল কপারে কত, নর্মাল আয়রনের কত, 26 না, মানে 3d6, তাই না? 4s পর্যন্ত 20, এরপর 3d-তে 6, কিন্তু এখন তোমার যদি করা লাগে, তাহলে Fe2+ তুমি করবা, ফেরাস করবা, এটার বলে ফেরাস। তাহলে এবার তোমাকে এইটারে আবার সাজাইতে হবে, 2s², 2p6, 3s², 3p6, তাই না? এরপর 3 পর কি, আবার 3d আসবে, 4s আসবে, তাই না? 3d-তে কয়টা ছিল, 6টা, 4s। এবার দেখো, তোমার সবার বাইরে থেকে ইলেকট্রন ত্যাগ করতে হবে। Fe2+, মানে 2টা ইলেকট্রন তোমার ত্যাগ করতে হবে। প্লাস থাকলে ত্যাগ করা, ঠিক আছে? প্লাস থাকলে ইলেকট্রন ত্যাগ করা, মাইনাস থাকলে ইলেকট্রন গ্রহণ করা। যার ইলেকট্রন মাইনাস দেখবা, যার উপরে আয়ন দেখবা যে মাইনাস, তার মানে সে ওই কয়টা ইলেকট্রন নিছে। নর্মালি ক্লোরিনের ইলেকট্রন কয়টা, 17টা, তাই না? যদি ক্লোরিন মাইনাস থাকে, তার মানে তার ইলেকট্রন আছে 18টা। মাইনাস মানে সে একটা নিয়ে নিছে অলরেডি, তার মানে তার 18টা হয়ে গেছে, ঠিক আছে? তেমনি সোডিয়াম যদি থাকে 10টা ইলেকট্রন, 11টা ইলেকট্রন। যদি সোডিয়াম প্লাস থাকে, তার মানে সে একটা ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, তার মানে তার 10টা আছে। তাহলে আয়রন 2+, আয়রনে 26টা থাকে, আয়রন 2+ যদি করি, তার মানে 24টা হবে, তাই না? তো এই যে বাইরের 2টা ইলেকট্রন যাবে, সে কিন্তু সবার বাইরের শক্তি স্তর থেকে যাবে, মানে 4s-এ আগে 2 ছিল না, এটা এখন 0 হয়ে যাবে, ঠিক আছে? 4s থেকে গেল। তার মানে তোমরা যখন আয়ন হিসেবে লিখবা, তো তখন তোমার আবার সাজাইতে হবে, 3d-র আগে নেবে, 4s-টা পরে দেবা, ঠিক আছে? এখন দেখো, ফেরিকও কিন্তু হয়, ফেরিক মানে Fe3+, তো Fe3+ পর্যন্ত হয়, তাহলে তুমি 3p6 দিলা। এরপর দেখো, এরপর 4s সবার বাইরের কক্ষপথ, সেখানে তার ইলেকট্রন নাই,
তার মানে কই থেকে যাবে, এর ভিতরে যেটা আছে মানে 3D, তার মানে 3D নাই, ঠিক আছে, এইটা যাবে। তাহলে তোমাদের আমি প্লাস মাইনাস এগুলো বুঝাইতে পারলাম, ঠিক আছে। নর্মালি প্রথমে ওই নিয়মে লিখবা, তারপরে এটা করবা, ঠিক আছে। কিন্তু তোমার যদি বলে সর্বশেষ ইলেকট্রন কোনটা, তাহলে কিন্তু এই যে দেখো, এই যে সর্বশেষ ইলেকট্রন প্রবেশ করতেছে কোনটা, তাহলে এই যে নর্মাল সিকোয়েন্সে এইটা সবার লাস্ট ইলেকট্রনটা কই প্রবেশ করছে, এই 3Dতে কিন্তু প্রবেশ করছে, তাই না? কারণ 4s-এ তো আগে ইলেকট্রন প্রবেশ করে গেছে, তাহলে লাস্ট ইলেকট্রন প্রবেশ করছে কি 3Dতে, এরকম। মানে এই জন্য 4s আগে প্রবেশ করে, 3Dতে পরে প্রবেশ করে, ঠিক আছে, ইলেকট্রন প্রবেশ করে 3Dতে। তো এই জন্য আসে যে ক্রোমিয়ামের সর্বশেষ ইলেকট্রন নর্মালি 4s থেকে 3Dতে যায় কেন, 4s থেকে এই তোমার 3Dতে যায়, কিন্তু দেখছো, কারণ এই যে ওখানে 2টা ছিল, কিন্তু নর্মাল নিয়মে ব্যতিক্রম ঘটে, ডিতে আরও একটা ইলেকট্রন লাগবে, এই জন্য 4s থেকে, যেহেতু সেটা সবার বাইরের শক্তি স্তর, হ্যাঁ, তো এই সবার লাস্টে যে ইলেকট্রন ক্রোমিয়ামের সেইটা এখানে যায়, ঠিক আছে। 24 নম্বর যে ইলেকট্রনটা, ওই 24 নম্বর ইলেকট্রনটা নর্মালি 3Dতে মধ্যে প্রবেশ করে যায়। তেমনি কপারেরও সবার লাস্ট ইলেকট্রনটা নর্মালি 4s-এ না যায়, কই যায় 3Dতে, কারণ 4s2 ওরা ছিল আগে, সুন্দর নিয়মে ছিল, আর 3D9 ছিল, কিন্তু এই অবস্থাটা থাকার পর সেইখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে যায়, ঠিক আছে। তো এই জন্যই বলে সর্বশেষ ইলেকট্রনটা 4s না যায় কি এই 3Dতে যায় কেন, সর্বশেষ এটাই বলছি, কারণ এটা সবার বাইরের কক্ষপথ, তাই না, এটা সবার বাইরের কক্ষপথ। আচ্ছা, তো এবারে আমার দেখো, এবার যে কোনো একটা ইলেকট্রনের জন্য 4টি কোয়ান্টাম সংখ্যা নির্ণয়। তোমরা তো ইলেকট্রন বিন্যাস দেখলা, তাই না, তোমরা ইলেকট্রন বিন্যাস দেখছো, এখন যে কোনো একটা ইলেকট্রনের জন্য আমরা 4টা কোয়ান্টাম সংখ্যায় বের করে দেবো। তোমরা জানো কোয়ান্টাম সংখ্যা কী কী আছে, একটা হলো n প্রধান কোয়ান্টাম সংখ্যা, একটা l সহকারী কোয়ান্টাম সংখ্যা, একটা m চৌম্বক কোয়ান্টাম সংখ্যা, আর একটা হলো s স্পিন কোয়ান্টাম সংখ্যা, তাই না। তো এখন আমি তোমার হয়তো প্রশ্নে বলছি, আমি একটা প্রশ্ন বলি এখানে, হয়তো ক্যালসিয়ামের 19 আর 20তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করো, ঠিক আছে। ক্যালসিয়ামের যে আছে এই 19 এবং 20তম ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে, 4টি কোয়ান্টাম সংখ্যা বের করো, ঠিক আছে, বের করো। তাহলে তুমি নর্মালি প্রথমে ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস চলে যাও। ক্যালসিয়াম কয়টা, 20টা ইলেকট্রন থাকে, তাই না, ক্যালসিয়াম ইলেকট্রন 20টা, তোমরা জানো পারমাণবিক সংখ্যা। তাহলে আমি এখন তুমি এই যে নর্মালি কি 1s2 2s2 2p6, তাই না, 10টা গেল, 3s2 3p6 18টা গেল, এরপর কি 4s2 20টা চলে গেল। 3Dতে আমার দেওয়ার দরকার নেই, কারণ 20টা তো হয়ে গেছে, 3D এখানে 0, তাই তো। তাহলে দেখো এখানে তাহলে সবার শেষ ইলেকট্রন কোনটা, এই যে 19 আর 20তম ইলেকট্রন কিন্তু সবার লাস্টে এইটাই, তাই না, সবার লাস্টের 2টা ইলেকট্রন এইটা, 18 পর্যন্ত এটা গেছে, এরপর 19 আর 20 এই 2টা ইলেকট্রন কিন্তু এই 4s-এর মধ্যে আছে। তাহলে এখন এই 2টা ইলেকট্রন, তার মানে 19 আর 20তম ইলেকট্রন এখানে আছে, তোমার এটা মার্ক করতে হবে। তো এখান থেকে তোমার 4টা কোয়ান্টাম সংখ্যা বের করতে হবে, ঠিক আছে। তাইলে তো এই পজিশনটা এখন এইটারে কিন্তু অন্যভাবে প্রকাশ করা যায়, দেখো তোমরা কিন্তু জানো সবার লাস্টে আমি যদি করি এগুলারে কিন্তু ওইভাবে প্রকাশ করা যায়, যেমন এই দেখো এইটা এরকম, ঠিক আছে, তারপর এইটা এরকম, তারপর এইরকম, তারপর এইরকম, 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 তাই না। হুন্ডের নীতি মানে কি, যে এটা হলো 1s, এটা হলো 2s2, তারপর এই যে এটা হলো কি p, তাই না, এটা হলো 2p, এইটা হলো কি যে 2px, এটা 2py 2pz, এগুলা কিন্তু কোয়ান্টাম সংখ্যা প্রত্যেকটাই, সরি এটা কিন্তু অরবিটাল, ঠিক আছে। অরবিটাল মানে কি আমি বলছিলাম না বক্স, এইটা তো এস অরবিটাল, এটা হলো কি 1s2, এটা কি 2s2, তাই না, এটা হলো 2s 2, তো মানে এখানে 2টা ইলেকট্রন থাকবে এই জন্য 2, এটা হলো কি এই 2p, তাই না, এটা 2p। এখন 2p এর আবার 3টা ভাগ আছে, কারণ পিতে 6টা ইলেকট্রন থাকে, এই জন্য পি এর কিন্তু 3টা অরবিটাল, এই যে একটা হলো px, একটা হলো py, একটা pz, ঠিক আছে। তো এটা আবার কি 3s, তো এটা আবার কি 3px, এটা হলো 3py, এটা হলো 3pz, ঠিক আছে, এটা আবার 4s। আচ্ছা যদি ডি থাকতো, যেমন অন্য যেগুলো আছে এরপরে যদি ম্যাঙ্গানিজ থাকতো, ম্যাঙ্গানিজের ক্ষেত্রে আমরা জানতাম কি যে 3d5, তো ডি এর ক্ষেত্রে তখন কি আসতো, এই যে 5টা, তাই না। ডি এ 5টা অরবিটাল আমরা পড়ছিলাম না, 10টা ইলেকট্রন থাকে মানে 5টা অরবিটাল, এই 5টা কী কী আছে, যদি 3d এটা হয় তার মানে কি এই যে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, একটা কি ডি জেড স্কোয়ার, তাই না। ডি এক্স ওয়াই একটা, ডি ওয়াই জেড একটা, ডি জেড এক্স একটা, ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার একটা, ডি জেড স্কোয়ার একটা। তো এগুলার জন্য এই যে এগুলার জন্য আমরা দেখছিলাম কি যে -2 -1 0 +1 +2,
এই পাঁচটা মান আছে, ঠিক আছে? কী কী মান আমরা ওখানে বলে দিছি। তেমনি যে এই পি এর জন্য কি -1 0 +1, তাই না? পি এর জন্য এই তিনটা, 2px এর জন্য দেখা যায় ওইটা, 2px এর জন্য 0, 2pz এর জন্য -1, 2py এর জন্য কি +1, এটা আমরা আগের ভিডিওতে বলছি। তার মানে এই জিনিসগুলোর কিন্তু এই পাঁচটা মান। তার মানে এর আগে আমরা কোয়ান্টাম সংখ্যা, এই যে চৌম্বক কোয়ান্টাম সংখ্যা এম, আমরা জানি এম দিয়ে, এম এর মানগুলো কিন্তু এমনিই বের হয়, তাই না? 12+1 দিয়ে এই মানগুলো বের হয়, আর এই মানগুলাই কি অরবিটাল। এই যে অরবিটাল মানে এই বক্স, তো এই বক্সের মানগুলো এগুলা বক্সের dxy দিয়ে প্রকাশ করা যায়, আবার -2 -1 দিয়েও প্রকাশ করা যায়। তো নর্মালি আমরা dxy দিয়ে প্রকাশ করি, কিন্তু এগুলার মান কি এইটা, ঠিক আছে? তাহলে এখন তোমরা দেখো এই যে 19 আর 20তম ইলেকট্রন মানে কি, এই যে এখানে আছে, এখানে এই অবস্থায় একটা থাকবে, এই অবস্থায় একটা থাকবে, তাই না? এস অরবিটাল আমরা জানি এইভাবে প্রবেশ করে। তাহলে তোমার বের করা লাগবে এই ইলেকট্রনের জন্য, তাই না? 4s এখানে দুইটা আছে এটা, তো এইটার জন্য দেখো আমি একটা এল, 19তম ইলেকট্রনের ক্ষেত্রে আমি বের করি 19তম ইলেকট্রন, ঠিক আছে? 19তম ইলেকট্রনের জন্য এন এল এম একটা এস। তাহলে এন দেখো 19তম ইলেকট্রন 4s2 হয়ে গেছে, তাই না? 4s, তার মানে আগে যেটা 4 এটা কি প্রধান কোয়ান্টাম সংখ্যা মানে 4, তাই তো? আমি এখানে 20তম ইলেকট্রন লিখতেছি, 20তম। তো 20তমের জন্য এন এইটা, এল এইটা, এম এইটা, এস এইটা, ঠিক আছে? তাহলে এই 19 আর 20তম দুইটা ইলেকট্রনই কিন্তু এই একটা বক্সে আছে। একটা বক্স মানে কি 4s এর বক্সের মধ্যে আছে, 4s, তাই না? 4s এর মধ্যে আছে, ফলে এই দুইটা ইলেকট্রনের জন্যই কি এন এর মানে এখানে 4, তাই না? আর যেহেতু দুইটা ইলেকট্রনের সামনেই 4 আছে, মানে প্রথম কোয়ান্টাম সংখ্যা 4, আর দুইটা ইলেকট্রন কিন্তু এস এর মধ্যে আছে, তাই না? এস এর উপর স্কয়ার। তো এস এর জন্য এল মান কত আমরা জানি, 0 না? এস পি ডি এফ 0 1 2 3, এগুলো কিন্তু এল এর মান। তাহলে এস এর জন্য 0, তাই এইটাও 0। এই 20তম ইলেকট্রন লাস্টের এটা হলো 20তম, আর এই পাশেটা 19তম, ঠিক আছে? এটা হলো 19, এটা হলো 20, কারণ প্রথম ইলেকট্রনটা এইভাবে থাকবে, আমরা বলছিলাম হুন্ডের নীতি অনুযায়ী, তাই না? প্রথম ইলেকট্রনটা এইভাবে, পরে ইলেকট্রনটা এইভাবে, তাহলে এইটা হলো 19তম, তাই না? আর এইটা হলো 20তম। তাহলে এই দুইটা ইলেকট্রনই কই আছে, 4s এর বাক্স। যেহেতু আগে 4, তার মানে দুইটার প্রথম কোয়ান্টাম সংখ্যা 4, যেহেতু দুইটাই এস মানে কি সহকারী কোয়ান্টাম সংখ্যা, এসপিডিএফ সহকারী কোয়ান্টাম সংখ্যা, দুইটাই এস। আর এম দেখো এস এর জন্য এম এর মান কেমনে বের করবা, যেহেতু 4s, অ্যান্ড এম এর মান তুমি কেমনে বের করো, এম এর মান বের করো তুমি কেমনে, ওই যে -l থেকে +l, তাই না? -l থেকে +l, তাহলে এস এর জন্য এল এর মান কিন্তু 0, তার মানে -0 থেকে +0 মানে 0ই, তাই না? এস এর জন্য আমরা কিন্তু জানি এল এর মান 0, তাই না? তোমরা যদি এখন এক কথায় এইভাবে অঙ্ক বের করতে না চাও, তাহলে এটা একটা মানে অঙ্ক বের করে হয়তো বের হয়েছে, কিন্তু আমাদের এটা করতে করতে মুখস্থ হয়ে যায়। যেমন এস এর জন্য 0 হয়, ঠিক আছে? পি এর জন্য কি, এই যে পি এর জন্য তিনটা বক্স না, মানে -1 0 +1, ঠিক আছে? ডি এর জন্য কি -2 থেকে একবারে 0, -2 থেকে -1, তারপর 0 +1 +2, ঠিক আছে? পাঁচটা, মানে পাঁচটা কোয়ান্টাম সংখ্যা, তাই না? এটা তিনটা, এটা যেহেতু একটাই। আর এফ এর জন্য কি, এই যে -3 থেকে একবারে 0, -3 -2 -1 0 +1 +2, মানে এক করে বাড়তে থাকবে, ঠিক আছে? -3 থেকে +1 এক করে দিবা, +3। এগুলো আমরা আগে বলছি, এগুলো কিসের মান, এটা হলো এম এর মান, ঠিক আছে? এগুলো হলো এম। আর এল এর মান কি, ওই যে 0 1 2 3 4। আর এন কেমনে পাবা, ওই যে আগে যেটা থাকবে ওইটা। আর এস কেমনে পাবা, উল্টা দিকে হলো +1/2, নিচ মানে সোজা দিকে +1/2, এই দিকে -1/2। তাহলে এখানে এস এর জন্য এম এর মান সবসময় 0, ঠিক আছে? কারণ এই যে -0 থেকে +0 মানে 0ই, হ্যাঁ? তার মানে এম এখানেও 0, এখানেও 0, ঠিক আছে? এখানে এল 0, এল যদি 0 হয় এম অবশ্যই 0 হবে, এটাতে দেখলাম। তাহলে দেখো এই এন এল এম মানে তিনটা কোয়ান্টাম সংখ্যাই 19তম আর 20তম ইলেকট্রনের জন্য কিন্তু সেম, কিন্তু এস যেটা মানে স্পিন কোয়ান্টাম সংখ্যা, মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, মানে কোন দিকে ঘুরতেছে এটা দেখো উপরের দিকে, তাই না? 19তম ইলেকট্রনটা এইটা, 20তম ইলেকট্রন পরেরটা এইটা, কারণ প্রথম ইলেকট্রন এভাবে যায়। তাহলে এটার জন্য +1/2, আর পরেরটা যদি উল্টা এটার জন্য -1/2, মানে এটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছে। তাহলে এইখানে কি পাউলির বর্জন নীতিও কিন্তু চলে আসলো। পাউলির বর্জন নীতি এটাই বলছে, তোমরা একটা পরমাণুর ক্ষেত্রে ওর যে কোনো একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান কখনোই সমান পাবা না। 3টা সমান পাইছো, কিন্তু 4 নাম্বারটা আলাদা, ঠিক আছে? একটা পরমাণুর ক্ষেত্রে। তার মানে আমরা হুন্ডের নীতিও দেখলাম, এখানে আব্বা নীতিও দেখলাম, আর এখানে কি পাউলির বর্জন নীতিও দেখলাম। তাহলে এখানে যে কোনো একটা ইলেকট্রনের জন্য তোমার এমনি কিন্তু বলতে পারে, ঠিক আছে? সাপোজ এখানে দেখো, এখন আমি তোমার দেখাই যে যদি থাকে যে ফসফরাস কিন্তু 15, তাই না? ফসফরাস 15 মানে কি 1s স্কোয়ার 2s স্কোয়ার 2p6
3s², 3p কত, 3s² মানে 12, 3p কত 3, তাহলে 15 হয়ে গেল। ঠিক আছে, 3p3 মানে কি এই যে সবার লাস্টে এইটা, তার মানে 12টা ইলেকট্রন এখানে চলে গেছে। 3p3 মানে 13, 14, 15, মানে এই যে 13, 14, 15, তাই না? একটা হলো 2px, একটা হলো 2py, একটা হলো 2pz। 2px এর জন্য মানে px এর জন্য এই যে এটা মানে কি px, এই px মানে যে 0, তাই না? px মানে 0, -1 মানে কি pz, আর +1 মানে কি py। এটা তোমাদের আগের ওই ভিডিওতে আমরা বলছি। তাহলে তোমরা যদি ওই ইলেকট্রন বলতে এই ইলেকট্রনগুলোর কথা বলতো, তাহলে এখানে দেখতা যে এটা কত, 12টা ইলেকট্রন তো 3s পর্যন্ত গেছে, তার মানে এটা 13, এটা 14, একটা 15, তাই না? 13 নম্বর ইলেকট্রন 2px-এ, 14 নম্বর ইলেকট্রন 2py-এ, 15 নম্বর ইলেকট্রন কি 2pz-এ। তার মানে 13 নম্বর ইলেকট্রন 2px-এ, 14 নম্বর ইলেকট্রন 2py-এ, 15 নম্বর ইলেকট্রন কি 2pz-এ। তাহলে এই ক্ষেত্রেও দেখো যেহেতু 2 আর p, তার মানে n এর ক্ষেত্রে n হবে 2, আর p এর জন্য l এর মান কত 1, তার মানে n আর l কত হবে, n l দুইটাই সমান, তাই না? এই ক্ষেত্রে আলাদা হবে কি দেখো m এর ক্ষেত্রে, কারণ এই যে px, এই যে p এর আমরা 3টা মান দিতেছি, -1, 0, +1। একটা হলো px এর জন্য এই যে 0, py এর জন্য কত +1, pz এর জন্য -1, এইটা। তার মানে এই যে pz, py যেটা ওইটা আলাদা হয়ে যেতেছে। ঠিক আছে, আর তিনটারই কিন্তু দেখো ঘূর্ণন সংখ্যা সেম, তার মানে তিনটারই জন্য s কিন্তু +12ই হবে, তাই না? তার মানে এই ক্ষেত্রেও n সমান হইতেছে এই 3টা ইলেকট্রনের জন্য, মানে ফসফরাসের 13, 14 আর 15, এই লাস্টের 3টে ইলেকট্রনের জন্য, যেহেতু তাদের একই উপরের দিকে, কারণ আমরা জানি যতক্ষণ পর্যন্ত ফাঁকা থাকবে একটা করে ইলেকট্রন উপরের দিকে প্রবেশ করতে থাকবে। এরপরে যদি আরেকটা ইলেকট্রন আসতো তখন সে এর সাথে নিচে যেত। ঠিক আছে, এর সাথে নিচে যেত। তাহলে 3টে ইলেকট্রনের জন্য আমরা দেখলাম যে n এর মানও সমান, l এর মানও সমান, যেহেতু 3টে p এর মধ্যে আছে, s এর মানও সমান, যেহেতু 3টাই উপরের দিকে। তার মানে কি শুধু পার্থক্য হইতেছে m, কারণ একটা 2px-এ, একটা 2py-এ, একটা 2pz-এ, যার একটা মান -1, একটা হলো 0, একটা হলো +1। তার মানে এইভাবে কোনো তোমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু এইভাবে আসে। ঠিক আছে, স্পেসিফিক এই জায়গাতে আসে। তো তোমরা কিন্তু এইভাবে এখন যে কোনো একটা ইলেকট্রনের জন্য কিন্তু বের করতে পারবা। ঠিক আছে, এই যে এখানে 2p5, ঠিক আছে, মানে 1s², 2s², 2p5, তার মানে 2, 4 আর এটা হলো 10, তাই না? 10টা ইলেকট্রন গেলা। তোমার যদি এখন এই ক্যালসিয়ামের 10 নম্বর ইলেকট্রন বের করতে বলে, তার মানে তুমি এই বক্সে দেখো, এই বক্সে কিন্তু 6টা ইলেকট্রন আছেই, তাই না? তার মানে এই, আচ্ছা, তো এখানে তার মানে দেখলে তোমার যদি ক্যালসিয়ামের 10 নম্বর ইলেকট্রনটা বলে, তার মানে ক্যালসিয়ামের এখানে প্রথম 2টা, তারপর এখানে 2টা, 4টা আর 6টা, মানে এই পর্যন্ত 10 নম্বর ইলেকট্রন গেছে। ঠিক আছে, তার মানে এই যে এই 2p6, এই 2p6 6 নাম্বার যে ইলেকট্রনটা সেটা কিন্তু 10 নাম্বার, তাই না? কারণ 2, 4 আর এটা হলো 10, তার মানে এই 2p6, এই p এ কিন্তু 6টা ইলেকট্রন আছে। ঠিক আছে, এই যে এই পর্যন্ত 4 চলে গেছে, এটা হলো 5, এটা হলো 6, এটা হলো 7। ঠিক আছে, এরপরে এটা হলো 8, এটা হলো 9, এটা হলো 10। তাহলে এই যে 10 নাম্বার ইলেকট্রন, এইটা তোমার যদি বের করতে বলে তুমি এইটা সম্পর্কে কিন্তু পাবা। অ্যান্ড 10 নাম্বার ইলেকট্রন 2pz-এ আছে, 2pz-এ, তাহলে n এর মান যেহেতু 2, l এর মান p যেহেতু, তার মানে কি তো 1, তাই না? আর m এর মান 2pz হলে কত হয়, -1 না? -1 কি +1, যে কোনো একটা, ওই যে আমি আগের ভিডিওতে বলছি এইটা। আর যেহেতু এই যে দেখো 10 নম্বর ইলেকট্রন কিন্তু উল্টা দিকে, তাই না? তার মানে এখানে s এর মান -1/2। ঠিক আছে, তোমার যদি 7 নম্বর ইলেকট্রনটা বের করতে বলে, তার মানে এই পর্যন্ত 4 গেছে, তো এটা 5, এটা 6, এটা 7, এই যে এইটা আছে এটা কিন্তু 7 নাম্বার, তাই না? এই উপরের দিকে যেটা আছে, তার মানে 2p যেটা উপরের দিকে যেটা আছে এটা কিন্তু 7। তো 2pz তো আমরা এটা বের করলাম, কিন্তু যেহেতু এটা উপরের দিকে, এইটা হবে +1/2, তাই না? এসটা হবে +1/2 বাকি। তার মানে 7 নাম্বার ইলেকট্রন আর 10 নাম্বার ইলেকট্রন যেহেতু একই বক্সে থাকে, এক বক্সে থাকলে তার 3টা ইলেকট্রন সংখ্যা, তার 3টা কোয়ান্টাম সংখ্যা n, l আর m, 3টাই সমান হয় যদি একই বক্সে থাকে। যেমন ক্যালসিয়ামের 20 নাম্বার ইলেকট্রন একই বক্সে ছিল, n, l, m 3টাই সমান, কিন্তু s উল্টা দিকে যেতে থাকে, ওইটা হলো আলাদা। ঠিক আছে, তার মানে এটা তোমরা যে n আর l তো বের করা একদম সহজ, n জাস্ট আগে যেটা থাকবে ওইটাই, আর l যদি s এর ক্ষেত্রে 0, s p এর ক্ষেত্রে 1, d এর ক্ষেত্রে এটা যে কতবার লিখছি হিসাব নাই, d এর ক্ষেত্রে 2, f এর ক্ষেত্রে কত 3, তাই না? SPDF 0, 1, 2, 3 এরকম। তার মানে n, l একদমই সহজ। আর m এর ক্ষেত্রে কি, m হলো এই যে এটা, ঠিক আছে? s এর ক্ষেত্রে 0, p এর ক্ষেত্রে 3টা থাকবে, -1, 0, +1, d এর ক্ষেত্রে -2 থেকে একদম +2, আর f এর ক্ষেত্রে কি -3 থেকে +3। ঠিক আছে, এবার তুমি দেখবা যে ওই ইলেকট্রনগুলো গুণে দেখবা যে এরকম করে প্রবেশ করবা, দেখবা 2px, 2py, 2pz কোন জায়গাতে আছে, অথবা dxy, dyz, dzx এই ক্ষেত্রে কোন জায়গায় আছে। যে ক্ষেত্রে আছে এগুলার আবার এই যে -2 এই মানগুলা, এই dy এর জন্য এখানকার মধ্যে একটা মান, dx² y² জন্য এখানে একটা মান, আগের ভিডিওতে আমরা বলছি।
তাই অনুযায়ী তুমি এমটা খালি বের করবা। আর উপরে দেখে না নিচে দেখে তুমি গুনতে পারবাই। যদি 3Dতে 5টা ইলেকট্রন দেখো, তার মানে 3Dতে প্রথমে এরকম 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 5টা ইলেকট্রন প্রবেশ করবে, 6 নম্বর ইলেকট্রনটা এইভাবে যাবে, 7 নম্বর ইলেকট্রন এইভাবে, 8 নম্বর ইলেকট্রন। তো ঠিক ইলেকট্রনটা তুমি একদম এরকম করে গুনে গুনে দেখবা যে কোন পজিশনে কোনভাবে আসে, ঠিক আছে, বক্স করে। তাহলে ওই ইলেকট্রনের জন্য তোমার তখন সহজ হবে। যদি ডি এর ক্ষেত্রে বলে এন আর এল তো তুমি সহজে পায়ে গেলা। আর এস উপরের দিকে না নিচের দিকে, 5 নম্বর ইলেকট্রনটা যে এইদিকে, এরপর 6, 7, 8 হলে নিচের দিকে যাবে, এটা পাইলা। আর এই এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এগুলা হয়েছে যে -1 -2 -1 এটা। তারপর ডি জেড স্কোয়ারের জন্য কি 0, কারণ এই 5টা মান এই 5টার জন্য ফিক্সড, ঠিক আছে। তেমনি এই যে পি এক্স পি ওয়াই পি জেডের জন্য -1 0 +1 এটা কিন্তু 3টার জন্য 3টা মান ফিক্সড। হ্যাঁ, এগুলো আমরা আগের ভিডিওতে বলছি। তাহলে এখানে যে কোনো একটা ইলেকট্রনের জন্য তুমি 4টা কোয়ান্টাম সংখ্যা খুব ইজিলি বের করে ফেলতে পারবা। তুমি ইলেকট্রন বিন্যাস এখন দেখলা, তুমি এগুলোর ব্যতিক্রমগুলো দেখলা, তুমি এখন কিন্তু সব কিছুই পারবা, ঠিক আছে। তো পরের ভিডিওতে আমরা যে অরবিটালগুলো আছে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল, এগুলো যে অরবিটালগুলো আছে, এই যে পি এক্স পি ওয়াই পি জেড এগুলোর আকার দেখবো, ঠিক আছে। পি এক্স পি ওয়াই পি জেড এগুলোর আকার, এগুলো তো 3D, সবকটাই কিন্তু 3 ডাইমেনশনাল, ঠিক আছে। তো এগুলো দেখতে কীরকম, এদের গঠন কীরকম, অরবিটালের পার্থক্য, ঠিক আছে, হাইজেনবার্গের অনিশ্চয়তার নীতি, এই কিছু কিছু ছোটো ছোটো জিনিসগুলো বাকি আছে, ওগুলো আমরা পরের ক্লাসে দেখব। তো সবাই ভালো থাকবা, আল্লাহ হাফিজ।